নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের 6ষ্ঠ পর্ব। ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে বলাই। তার হাঁটু ছড়ে গেছে, কপাল কেটে গিয়ে রক্ত ঝরছে। নাকের ডগা এসে খানিকটা রক্ত জমাট বেঁধে নোলকের মতো ঝুলছে। বাঁ হাতে তেলো দিয়ে বলাই সেটা মুছে ফেলে। পরনের ময়লা লুঙ্গি ও গায়ের ছেঁড়া গেঞ্জিতে রক্ত লেগে চটচট করছে। যন্ত্রণায় বলাই চিৎকার করে কাঁদত, কিন্তু বুঝি তার সময় ছিল না। ঘাড় ফিরিয়ে বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে পুলিশের গাড়ি আছে কি চলে গেছে। না, তখনও গাড়িটা দাঁড়িয়ে। আর দেখতে না দেখতে গাড়ি বোঝাই হয়ে যাচ্ছে ফল, সবজি, পেঁয়াজ, আলু, পান, বাতাসা, তেলে ভাজা খাবার ও চীনা বাদামের ঝুড়ি, ঝাঁকা, টিন ও ডালায়। রাস্তার ওধারে গেঞ্জি, গামছা ও মনোহারী জিনিসের দোকান সাজিয়ে যারা বসেছিল তারাও রেহাই পেলে না। জিনিসপত্রের সঙ্গে সঙ্গে দোকানিকেও পাকড়াও করে পুলিশ গাড়িতে তুলছিল। বলাইয়ের মতো যারা দোকান ফেলে পালিয়ে গেল তারা অবশ্য বাঁচল, কিন্তু সবাই তো আর দোকানের মায়া ছাড়তে পারে না। হল্লা এসেছে শুনে তাড়াহুড়ো করে কেউ হয়তো দোকান গোটাতে শুরু করে, কিন্তু ইতিমধ্যে হুড়মুড় করে গাড়ি এসে যায় আর পুলিশ ঝাঁপিয়ে পড়ে লাঠির গুঁতোয় সব লণ্ডভণ্ড করে দেয়। কিছু জিনিস গাড়িতে ওঠে, কিছু রাস্তার ধুলোয় ছড়ে ছিটকে পড়ে। ঘাড় ফিরিয়ে বলাই তাকিয়ে দেখছিল তার ফেলে আসা বেগুনের ঝুড়িটা পুলিশ বুটের ডগা দিয়ে ঠুকছে। ঝুড়িটা কাত হয়ে গড়াতে গড়াতে প্রায় নর্দমার কাছে চলে যায়। বেগুনগুলো অনেক আগেই রাস্তার মাঝখানে ছড়িয়ে পড়েছিল। এগুলো গাড়িতে তুলল না? না, কানা বেগুন সব। বলাই এই প্রথম শিবনাথকে দেখে ঈষৎ হাসল এবং বাঁ হাতে তেলো দিয়ে আর একবার নাকটা মুছল। তুলতো হয়তো। কে আর একজন শিবনাথের পিছন থেকে বলল, গাড়িতে আর জায়গা হচ্ছে না বলে ছেড়ে দিল। কথা শেষ করে লোকটি হাসে। এগুলো নিয়ে লাভ কি? একজন বলল, গরিব লোক সব 2-4-5 টাকার জিনিস নিয়ে রাস্তায় বসেছিল, কিন্তু তাও তাদের বেচতে দেবে না। দিনে 5 বার করে গাড়ি আসছে আর সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। লাভ আর কি? গম্ভীর হয়ে শিবনাথ বলল, রাস্তার ওপর দোকান সাজিয়ে বসলে ভিড় জমে, গাড়ি ঘোড়া লোকজনের চলাফেরার অসুবিধা। ও কথা বলবেন না স্যার। শিবনাথের পিছনের লোকটি চড়া গলায় বলল, রাস্তার মাঝখানে তো আর কেউ দোকান দিয়ে বসে না, বসে একেবারে ধার ঘেঁষে। গাড়ি ঘোড়া লোকজনের চলাফেরা করার অনেক জায়গা আছে, খামোখা বেচারাদের হয়রানি করা। হাতে অন্য কাজ নেই তো, গভর্নমেন্ট কি আর অমনি বসিয়ে বসিয়ে বাছাধনদের খাওয়াবে? তাই কাজ দেখাতে পুলিশ এসব কর্ম করে। ভিড়ের জন্য শিবনাথ লোকটার চেহারা দেখতে পেলে না, কিন্তু তাহলেও সে বলতে ছাড়ল না, গাড়ি ঘোড়া লোকজনের চলাফেরার অসুবিধা ছাড়া আরও একটা জিনিস আছে যা আমাদের বুঝে চলা উচিত। এটা শহর, এখানে সবকিছুরই একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। দোকানের জায়গায় দোকান থাকবে, সবজি, ফল, কাপড় চোপড় সবকিছু বিক্রি করার জন্য বাজারের ভিতর আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। এলোমেলো ছত্রখান শহরময় এটা ওটা ছড়িয়ে রাখলে শহরের সৌন্দর্য থাকে না, তাই পুলিশ রাস্তার উপর দোকান বসাতে দিচ্ছে না। এটা শহর না স্যার, শহরতলি। পিছনের লোকটি 2 পা এগিয়ে এলো। ওই একই কথা। যেন লোকটির দিকে তাকিয়ে শিবনাথ করুণা করে হাসল। এখানেও কর্পোরেশনের নিয়ম চলছে, আমাদের জল দিচ্ছে, আমরা ইলেকট্রিক পাচ্ছি, রাস্তা সাফ করতে দুবেলা ঝাড়ুদার আসছে। শহর নাই বা কি করে বলছি? একটু চুপ করে থেকে শিবনাথ বলল, আসল কথা আমরা ডিসিপ্লিন মেনে চলি না, সিভিক সেন্স বলে আমাদের কিচ্ছু নেই। সেই জন্যই এসব কাজ করি। রাস্তায় দোকান খুলি, হাসপাতালে ঢুকে হইচই শব্দ করি, স্টেশনের টিকিট কাটতে গিয়ে মারামারি করি।
যে লোকটি এগিয়ে এসেছিল সে চুপ করে রইল। পিছনের লোকটি বলল, যে দেশের লোক খেতে পায় না তারা ডিসিপ্লিন বোঝে না, সিভিক সেন্স কাকে বলে জানে না। শিক্ষিত লোক হয়ে আপনি অদ্ভুত কথা বলছেন। শিবনাথ একটু বেশি রকম গম্ভীর হয়ে বলল, ইউরোপ আমেরিকায় এমন দিন হয় যখন লোক খেতে পায় না, তাই বলে তারা ডিসিপ্লিন রেখে চলতে ভোলে না। ওরা না খেয়েও যা খায় তা আমাদের দেশের লোকের চেয়ে সর্বদাই ঢের বেশি খাওয়া হয়। যেন লোকটি টিপ্পনি কাটল। একটু রাগের সুরে শিবনাথ বলল, আরো বেশি ইলিটারেটের মতো আপনার কথাগুলো হলো। মশাই, আপনি বা কোন মহা লিটারেটের মতো কথাগুলো আওড়াচ্ছেন শুনি? যে লোকটি এগিয়ে এসে চুপ করেছিল সে হঠাৎ চোখ লাল করল। পুলিশকে সাপোর্ট করুন, ক্ষতি নেই, কিন্তু লোকের সঙ্গে কথা বলতে ভদ্রভাবে কথা বলবেন। ইতর, এই আপনি মুখ সামলে কথা বলবেন। শিবনাথ জামার আস্তিন গুটোয়, রাস্কেল, ইডিয়েট, মূর্খ, আহাম্মক, ননসেন্স, স্টুপিড, আপনি 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 শিবনাথ উত্তেজনায় আর কিছু কথা বলতে পারে না, দাঁতে দাঁত ঘষে। তুমি আমার কাঁচকলা করবে পাঁঠা? বলতে বলতে সামনের লোকটি সরে গেল। পিছনে যে লোকটি দাঁড়িয়েছিল সেও বিড়বিড় করে কি বকতে বকতে শিবনাথের দিকে শেষবারের মতো বিষ কটাক্ষ নিক্ষেপ করে আগের লোকটির অনুগমন করল। অদ্ভুত মেন্টালিটি মানুষের, গায়ে পড়ে ঝগড়া করতে আসে, নিজের মনে বলল শিবনাথ, এবং সমর্থন পাবার আশায় এদিক ওদিক তাকালো। কিন্তু তখন আর কেউ বড় একটা সেখানে দাঁড়িয়ে নেই। পুলিশের গাড়ি চলে গেছে, আস্তে আস্তে যে যার কাজে সরে যাচ্ছে। বলাই ইতিমধ্যে কানা বেগুনগুলো রাস্তা থেকে কুড়িয়ে ঝুড়িতে তুলে ঝুড়িটা মাথায় নিয়ে ফিরে এসেছে। আপনাদের ঝগড়া থামল? শিবনাথের দিকে তাকিয়ে সে মুখ টিপে হাসে। আর বলো না, যত সব মূর্খ আসে তর্ক করতে। শিবনাথ একটু হাসতে চেষ্টা করল। তারপর আজ আর বেগুন বিক্রি করা হবে না বুঝি? না। বলাই মাথা নাড়ল। এমনি মন্দার বাজার, তার উপর 7 বার হল্লা এসে দোকান ভেঙে দিলে বাজার জমে কখনো? শিবনাথ হঠাৎ কিছু বলল না, বলাইয়ের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। শালার বেগুন দিয়েও সুবিধে করতে পারছি না। হাঁটতে হাঁটতে বলাই একবার মুখ খুলল। 4 পয়সা শের, তাও লোকে এখন কিনতে পারছে না। শিবনাথ গম্ভীরভাবে বলল, হার্ড ডেজ, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছুরই অবস্থা খারাপ। বলাই কিছু বলল না। সাবান দিয়ে বুঝি সুবিধা হলো না? শিবনাথ প্রশ্ন করল। না, বলাই বলল, সারা বিকেল বসে থেকে 2.5 সের চালাতে পারলাম না। 1 সের বেগুন বেচে ক পয়সা লাভ থাকে বলুন? এভাবে 3টে পেট চলে? পাগল! শিবনাথ মাথা নাড়ল। একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলল, কিন্তু তোমার সুবিধে ছিল। কিরকম? বলাই ঝুড়ি শুদ্ধ মাথাটা ঘোরালো। না, বলছিলাম একটু লেখাপড়া যদি শেখাতে মেয়েটাকে, একটা আপিসে টাপিসে ঢুকে পড়লে 2 পয়সা রোজগার করে তোমাকে হেল্প করত। বলাই গম্ভীর হয়ে গেল। আমি অবশ্য সিনেমায় দিতে বলছি না। কাল সকালে কে গুপ্ত তাই তোমাকে বলছিল না? ওর কথা ছেড়ে দিন। পাগল, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বলাই ঈষৎ হাসল। শিবনাথ হাসল। এককালে বড় চাকরি করত, এককালে আমারও বড় কারবার ছিল। ও বলছে বেবিকে সিনেমায় দেবে। যা খুশি করুক গে। বলাই হাসি বন্ধ করল। আমার কথা হলো কি শিবনাথ বাবু, শেষ পর্যন্ত দেখব। ফলের কারবার গেছে, পরে সাবান ধরেছিলাম। সাবানে সুবিধে হয়নি দেখে বেগুন ধরেছি। বেগুনে কিছু করতে না পারলে আমরা ফ্রি করব। যদি তাতেও সুবিধে না হয়, লোকের জুতো সাফ করব। আর জুতো সাফ করেও যদি দেখি পেট চালাবার মতন রোজগার হচ্ছে না, তখন চুরি করতে আরম্ভ করব। শীত কাটবো, পকেট কাটবো। হ্যাঁ, চুরিতে সুবিধে না হলে লোকের মাথায় বাড়ি মেরে গলায় ছোড়া বসিয়ে টাকা আদায় করব ঠিক করে রেখেছি। উপোস থেকে মরবার আগে একবার শেষ চেষ্টা করব তো। তাই বলে ঘরের বউ আর মেয়ের রূপ যৌবন ভাঙিয়ে পেটের ভাতের জোগাড় করতে যাব না।
কেমন একটা অদ্ভুত গুম গুম শব্দ বেরোচ্ছিল বলাইয়ের গলার ভিতর থেকে। তার কথা বন্ধ হবার পরও যেন শব্দটা বাতাসে ভেসে ভেসে চলতে লাগলো। শিবনাথ নীরব। দুজনে খালের ধারে এসে গেল। বলাই আর কথা বলছে না। সন্ধ্যার ঘোর নেমেছে। দূরে কোথাও করাত কলের ঘস ঘস শব্দ হচ্ছিল। দম বন্ধ করা ধোঁয়ার চাদরে চারিদিক ঢাকা পড়ে গেছে। খালের জল ছুঁয়ে ছুঁয়ে জোনাকি পোকাগুলো নাচানাচি করছিল। খেয়া পার হয়ে বলাই বলল, আপনি কি এখন ঘরে ফিরবেন? না, আমি একটু বেড়াবো। আমি চলি। কথা না বলে শিবনাথ ঘাড় নাড়ল। বলাই বাড়ির রাস্তা ধরল। শিবনাথ উল্টো দিকের রাস্তা ধরে হাঁটতে লাগল। লোকটা সরে যেতে শিবনাথ স্বস্তি বোধ করল। অশিক্ষিত, তাই এমন গোয়ার, ভাবল সে। না খেয়ে মরবার আগে চুরি ডাকাতি করব। বউ বা মেয়ের রূপ যৌবন ভাঙিয়ে পেটের ভাতের জোগাড় করব না। যত নিচের দিকে তাকাচ্ছে শিবনাথ, মানে যেসব জায়গায় শিক্ষার আলো পৌঁছায়নি, স্ত্রীলোকের সতীত্ব সম্পর্কে পুরুষরা বড় বেশি সচেতন, সতর্ক। সতীত্ব যাবে মনে করে বড় বেশি স্বতন্ত্র সব, এটাই যেন বেশি দেখছে। অমল চাকলাদারকে দেখেছে শিবনাথ। এখন বলাইয়ের কথাগুলো শুনল। মরুগ্গে, যেমন তেমন একটা সুবিধে হয়ে গেলেই এ বাড়ির এদের সঙ্গ ত্যাগ করব আমি। শিবনাথ মনে মনে আর একবার প্রতিজ্ঞা করল এবং বেশ একটু জোরে পা ফেলে হাঁটতে লাগল। একসময় শিবনাথের মনে পড়ে কপাল ও পা কেটে গেছে, রক্ত পড়ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই বলাইয়ের। শিবনাথ হলে পৃথিবীর আর কিছু ভাবনা ভাববার আগে কাটা জায়গাগুলোতে আয়োডিন লাগাতে চেষ্টা করত। পয়সা সঙ্গে থাকলে তো কথাই নেই, না থাকলে ধার কর্জ না পেলে জুতো, জামা, চশমা যা হোক কিছু একটা বাধা রেখে হলেও টাকা জোগাড় করে একটা অন্তত অ্যান্টিটিটানাস ইঞ্জেকশন নিয়ে নিত। অর্থাৎ যে জায়গায় সতর্ক হবার, যেটি সম্পর্কে সতর্ক থাকবার, তা থাকত শিবনাথ, এবং এখনো তাই আছে। বলা যায় কি? বলা যায় না। হয়তো রাত ভোর হলে সবাই শুনবে, দেখবে বলাই ধনুকের মতো বাঁকা হয়ে বিছানায় মরে আছে। বিছানার পাশে বসে বউ ও মেয়ে কাঁদছে এবং বলাইকে কোনো রকমে একটা ফার্স্ট এড নিতে বলতে ভুলে গেছে বলে শিবনাথের মনে এখন একটুও অনুতাপ হলো না। হয়তো রাগ করে সে শিবনাথের সৎ পরামর্শ কানেই তুলত না। মেয়েকে সিনেমায় দিতে কে গুপ্তর মতো সেও পরামর্শ দিচ্ছে ভাবতে ভাবতে এখন হয়তো ঘরে ফিরছে বলাই। শিবনাথ নিজের মনে হাসল। আফ্রিকার আদিম অধিবাসীদের অজ্ঞতা এবং রুক্ষতা নিয়ে এখানে এই শহরের শহরতলিতে আরো কত শত লোক আছে চিন্তা করতে করতে শিবনাথ বড় রাস্তা ছেড়ে বাঁ দিকের গলিতে ঢুকল। টিমটিমে গ্যাসের আলোটা আজ বোধহয় আর জ্বলেনি। কড়ি গাছের নিচেটায় অন্ধকারে ছমছম করছিল। তার ওপর কুয়াশা এবং পাশের খোট্টা বস্তি থেকে উঠে আসা কাঠের ধোঁয়া চোখ জ্বালা করে। চোখ বুজে শিবনাথ গলিটা পার হয়ে মাঠে এসে পড়ল। এখানে তারা ছড়ানো আকাশের নিচে অন্ধকার খুব পাতলা। অন্ধকারকে আর অন্ধকারই মনে হয় না, যেন একটা ঘোলাটে কাচ। পরিষ্কার দেখা না গেলেও বোঝা যায় ওখানে একটু দূরে ওটা গাছ কি মানুষ, গরু কি গাড়ি। মাঠ পার হয়ে শিবনাথ কপি ক্ষেতের দ্বারে চলে এলো। ঝোপটা সে চিনতে পারল। শব্দ না হয় এমনভাবে পা ফেলে আস্তে আস্তে সে ঝোপের পাশে গিয়ে দাঁড়ালো। অনুমান তার মিথ্যা হয় না। একটু সময় কান পেতে শিবনাথ দুজনের কথা শুনতে পেল। আমি খেয়েছি, তুই খা। আমি তো খেলাম 3টে, তুই এটা খা। কাশির পেয়ারা। তা হবে, 4 আনায় 6টা পেলাম। কোথায় পেয়েছিলি পয়সা? চুরি করেছি। ছেলেটির কথা শুনে মেয়েটি একটু সময় যেন ভাবল। তারপর প্রশ্ন করল, কাদের ঘরে ঢুকেছিলি? রুচিদির? ওদের খুব পয়সা আছে মনে করিস না। তা 4-6 আনা কি আর থাকবে না ঘরে? ছেলেটি বলল। না বাপু, বাড়ির লোকের পয়সা চুরি আমি করি না। শত হলেও আমাদের একটা প্রেস্টিজ আছে এ বাড়িতে। বাবা এত বড় চাকরি করত, আমাকে সন্দেহ করবে ভাবতে মন খারাপ লাগে। যাদের বেশি আছে তাদেরটা চুরি করতে ক্ষতি কি? মেয়েটি বলল, আমি হিরুদের ঘর থেকে সেদিন 4 কৌটো চাল চুরি করে এনেছি। না বাপু, আমি বাড়ির লোকের ঘরে সাহস পাই না। 4 আনা কোথায় পেলি?
ফেরিওয়ালার ডালা থেকে তুলে নিলাম। ব্যাটা তার জিনিস বিক্রি করে পয়সাগুলো ডালায় রাখে, দেখিস না? সবাই যখন এটা ওটা হাতে নিয়ে দেখছিল, আমিও একটা চা ছাঁকনি তুলে দাম জিজ্ঞাসা করছিলাম। তারপর ডান হাতে ছাঁকনিটা তুলে নিয়ে ওর চোখের সামনে ধরলাম। তারপর বাঁ হাত বাড়িয়ে সিকিটা তুলে নিলাম। বেশ পরিষ্কার হাত তো তোর, তবে আর কারোর ঘরে ঢুকে একটা কিছু তুলে আনতে ভয় পাস কেন? ধেত, বাড়িতে সবগুলো ঘরে এত লোকজন, ফেরিওয়ালার সামনে তো লোকজন কম ছিল না। তাই তো সুবিধে হলো, ফেরিওয়ালা যদি টের পায় ওর তবিলের 4 আনা শর্ট আছে, তো এবাড়ির সবাইকে সন্দেহ করবে। আমার মতো উঠানে এসে সবাই দাঁড়িয়েছিল দোকান দেখতে। তাছাড়া ভিড় থাকলেও পয়সার দিকে কেউ চেয়েছিল না। কাচের গ্লাস আর আরশি আলতা চিরুনির দিকে চোখ ছিল সবার। আমি একদিন একজনের জিনিস সরাবো। কার শুনি না? ভয়ানক নিচু গলায় কিশোর প্রশ্ন করল। কি জিনিস? কমলাদির রিস্ট ওয়াচ। যেন কিছুক্ষণ কি ভাবল ছেলেটি। চুরি করে এনে তোর কাছে দেব, মেয়েটি বলল। আমি কি করব? প্রস্তাব মনঃপুত হল না রুনুর। বিক্রি করবি, বাইরের কারোর কাছে বেচে টাকা আনবি, ময়না বলল। রুনু আবার ভাবে। ফিসফিসে গলায় ময়না বলল, আমায় দিয়ে তো আর ও কাজ সম্ভব হবে না। কটা টাকা হলে দুজনে রেস্টুরেন্টে খাওয়া যাবে, সিনেমা দেখা যাবে। ও, তার জন্য চুরি করবি? রুনু খুশি গলায় হাসে। দেখিস আবার না ধরা পড়িস। তোর চেয়ে আমি ঢের বেশি চালাক। ময়নার সরু গলা। যেদিন এনে ঘড়িটা তোর হাতে তুলে দেব, সেদিন না আবার বলিস আমার ভয় করবে বিক্রি করতে, আমি পারবো না। ধেত, আগেই তোর সব ভাবনা। আর না তুই, বিক্রি করে টাকা আনতে পারি কি না পারি দেখবি। কোন রেস্টুরেন্টে খাবো আমরা? কোমল আবদারের সুরে ময়না প্রশ্ন করল। চৌরঙ্গি। চৌরঙ্গির ভালো রেস্টুরেন্টে যাব একদিন, তুই আর আমি। কে গুপ্তর ছেলে শেয়ানা সুরে বলল। ইস, কতকাল মুরগি খাই না জানিস। যখন বাবার চাকরি ছিল, আমরা মুরগির মাংস আর ভাত ছাড়া রাত্রিরে অন্য কিছু খাইনি। এখন শুধু মূলসেদ্ধ চালাচ্ছিস। ময়না নিচু গলায় হাসল। তোরা মাছ ভাত খাস নাকি? রুনু খোঁচা দেয়। কই, গন্ধ পাই না তো একদিনও রান্নার। দেখি হাতটা শুঁকি, গন্ধ লেগে থাকবে। কি মাছ খেয়েছিলি তোরা দুপুরবেলা? আহ, ছাড়ো, লাগে। ময়না ব্যস্ত গলায় ফিসফিস করে উঠল। ননি শরীর, মাখনের শরীর, গলে যায়। দাও এবার গালটা শুঁকি। ইস, কি অসভ্য। সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে শিবনাথে। শিরশিরে হাওয়ার সঙ্গে ওলকপির মিষ্টি গন্ধটা তাকে অনেকক্ষণ ঝোপের পাশে ধরে রাখল। কি মশাই, দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন। দোকানে ঢুকতে গিয়ে শিবনাথ দাঁড়িয়ে পড়েছিল, ইতস্তত করছিল। কিন্তু রমেশ রায় এমনভাবে আদর অভ্যর্থনা জানালো যে শিবনাথ আর সিঁড়িতে দাঁড়িয়ে না থেকে চৌকাঠ পার হয়ে ভিতরে চলে এলো। বসুন বসুন। রমেশ রায় নিজের হাতে বেঞ্চটা মুছে দিল। তারপর খবর কি? আজ যেন দেরি করে ফেললেন চা খেতে আসতে। আগের দিন এই সময় না আরো আগে এখানে এসে ঢুকেছিল, ঠিক মনে করতে পারল না শিবনাথ। শূন্য বেঞ্চটার এক পাশে সে বসল। বেবি, যাই, বাবুকে ভালো করে 1 কাপ চা করে দাও। পর্দার কাছ থেকে সরে এসে রমেশ শিবনাথের সামনে দাঁড়ালো। শিবনাথ আর চোখে পর্দাটা দেখে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। বেড়াতে বেরিয়েছিলেন? কদ্দূর গেছিলেন? রমেশ বেঞ্চের আর এক পাশে বসল। মাঠ পর্যন্ত, বেশি দূর গেলাম না। শিবনাথ লক্ষ্য করল ক্ষিতীশ নেই। ছোট ভাই বাইরে গেছে বুঝি? প্রশ্ন করল সে। হ্যাঁ, একটু কাজে পাঠিয়েছি। রমেশ মাথার গরম টুপিটা খুলে ফেলল। আজ ঠান্ডাটা কম, কি বলেন? তাই মনে হয়, বলে শিবনাথ হঠাৎ ঘাড় ফেরাতে দেখল পর্দা সরিয়ে চা নিয়ে আসছে কে গুপ্তর মেয়ে। শিবনাথকে দেখে আগের দিনের মতো ততটা লজ্জাবোধ করছে না যেন ও, বরং একটু হাসতে চেষ্টা করছে। এই হাসতে চেষ্টা করাটাই বেবির ভুল হলো। হয়তো একটু অন্যমনস্ক হয়ে পড়ল পেয়ালা টেবিলে রাখতে গিয়ে। টেবিলের কোনায় বাড়ি খেয়ে ওটা উল্টে ওর হাত থেকে নিচে পড়ে গেল।
ঘরময় ছড়িয়ে পড়ল গরম চা আর পেয়ালার ভাঙা টুকরো। 1 সেকেন্ড চুপ। 1 সেকেন্ড চুপ থেকে সব দৃশ্যটা দেখল রমেশ রায়। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে বেবির বেনি ধরে এমন জোরে টান মারল যে ও মাটিতে ছিটকে পড়ে গেল। ইয়ার কি করতে আসি সেখানে, ছোট লোক, ছোট লোকের মেয়ে! রমেশ গর্জন করে উঠল। চা নষ্ট হলো, একটা পেয়ালা ভাঙলো আমার। জানিস একটা পেয়ালার দাম কত? মাটি থেকে উঠে দাঁড়িয়েছে বেবি, 2 হাতে মুখ ঢাকা। কাঁদছে কি? শিবনাথ ঠিক বুঝতে পারল না। হয়তো লজ্জায় মুখ ঢেকেছে, ভাবল সে। আবার দাঁড়িয়ে ঢং করা হচ্ছে। রমেশ আবার ওর বেনিতে হাত দেয় কিনা শিবনাথ আশঙ্কা করল, কিন্তু তা না করে গলায় একটা ধাক্কা মেরে বেবিকে পর্দার ওপারে পাঠিয়ে দিয়ে রমেশ চিৎকার করে বলল, যা চা করে নিয়ে আয়। বাবু কতক্ষণ বসে থাকবেন? হুকুম শেষ করে সে টেবিলের কাছে ফিরে এলো। শিবনাথের সঙ্গে চোকাচুকি হতে রমেশ অল্প হাসল। একটু শাসন না করলে বেড়ে যায়, বুঝেছেন তো? আমি রোজ মুখ খুলি না, রোজ গায়ে হাত তুলি না, কিন্তু বেয়াদপি দেখলে, বেসামাল হয়েছে দেখলে টেম্পার ঠিক রাখতে পারি না। তা তো সত্যি কথা। মাথাটা ঈষৎ আন্দোলিত করল শিবনাথ এবং একটু হাসতে চেষ্টা করল। 4-6 আনা একটা পেয়ালার দাম। একটা পেয়ালা? শিবনাথের কানের মধ্যে মুখ ঢোকাতে চেষ্টা করে রমেশ ফিসফিস করে উঠল, চা চিনি কিছু দিয়ে আমি কুলোতে পারছি না মশাই, কি করব? ঠেকছে, বিপদে পড়েছে, শত হলেও তো ভদ্রলোকের মেয়ে। তা তো ঠিকই। শিবনাথ আবার মাথা নাড়ল। না হলে আমি কি আর পারি না বাইরের একটা ছেলেকে মাইনে দিয়ে রাখতে? বরং আমার আরো দুটো একটা কাজের সুবিধে হতো। তা তো হতোই, কিন্তু লোকে তো আর তা দেখবে না, শুধু দেখছে, বলা বলি করছে বিনি পয়সায় আমি কে গুপ্তর মেয়েকে দোকানে খাটাচ্ছি। একটু বিস্মিত হয়ে শিবনাথ রমেশের দিকে তাকায়। তবে কি সত্যি এই মেয়েকে দিয়ে ইংরেজিতে যাকে বলে টি গার্লের কাজ করানো হচ্ছে, ভাবল সে। ওর মা, ওর বাবার অনুমতি আছে কি এতে? প্রশ্নটা যখন মনের মধ্যে নাড়াচাড়া করছে তখন বেবি চা নিয়ে এলো। এবার আর হাসি নেই, গম্ভীর আনত মুখ। বাটিটা টেবিলে সাবধানে নামিয়ে রেখে পর্দার দিকে সরে যাচ্ছিল ও। রমেশ রায় গম্ভীর গলায় বলল, রাত হয়েছে, এখন ঘরে যা। বেবি ঘুরে দাঁড়ায়। চা খেয়েছিস? বেবি ঘাড় নাড়ল। একটা মগে করে চা তৈরি করে বাড়ি নিয়ে যা, তোর মা চায়ের জন্য হাইফাই করছে। বেবি ঘাড় কাত করল। কেক বিস্কুট আজকে শর্ট আছে, কিছু নিবি না? না। অস্ফুট শব্দ করল বেবি ও রমেশের দিকে না তাকিয়ে আস্তে আস্তে পর্দার ওপারে চলে গেল। শিবনাথ নিঃশব্দে তার পেয়ালার চাটুকু শেষ করল। বেবি চা নিয়ে বাড়ি চলে গেছে। রমেশ এবার চড়া গলায় বলল, বুঝেছেন মশাই, দারিদ্র্যের অনেক দোষ, অভাবে স্বভাব নষ্ট হয়। শাস্ত্রকাররা কি আর মিছিমিছি বলে গেছে? শিবনাথ চোখ তুলে রমেশের দিকে তাকালো। ততটা চড়া স্বর না হলেও বেশ জোরে জোরে রমেশ বলল, ক্ষিতীশ আমার কাছে গোপন করে, কিন্তু করলে হবে কি? আমি যে টের পাই, বেশ টের পাই। দোকানে সর্বদা থাকি না, কিন্তু বুঝি এতটা চিনি লাগতে পারে না। দিনে ক কাপ চা কাটে আর কতটা চিনির দরকার তা কি আর আমাকে শেখাবি তুই? রমেশ মুখের বিকৃত ভঙ্গি করে হাসল। ক্ষিতীশ চুরি গোপন করছে কেন? প্রশ্নটা ঠোঁটের আগায় এলেও শিবনাথ চুপ করে রইল। হাতে নাতে অবশ্য ধরতে পারছি না। রমেশ গলার স্বর পরিবর্তন করল। কিন্তু যেদিন ধরব সেদিন আর মেয়েটাকে আস্ত রাখব না। হ্যাঁ, ক্ষিতীশকেও বলে রেখেছি। তবে আর মেয়েটাকে দোকানে রাখা হচ্ছে কেন? বলতে চেষ্টা করেও শিবনাথ বলতে পারল না। রমেশ বলল, আমি কি আর সাধ করে বেবিকে দোকানে ঠাঁই দিয়েছি মশাই? মেয়েটা দোকানে থাকে বলে ক্ষিতীশও দোকান ছেড়ে বড় একটা এদিক সেদিক যায় না। একটা অর্থব্যঞ্জক হাসি রমেশের স্থূল ঠোঁটে ঝুলতে থাকে। না হলে কি আর হারামজাদাকে দিয়ে আমি রেস্টুরেন্ট চালাতে পারতাম? কোথায় ফ্লাশের আড্ডা, কোনখানে পাশা চলছে, কেবল সেদিকে দিশা ছিল আমার ভাইয়ের। যেদিন থেকে বেবি এখানে এসে ঘুরঘুর করতে লাগলো, ক্ষিতীশও ভারী কাজের মানুষ হয়ে দোকানের দিকে মন দিয়েছে। ফ্যাল ফ্যাল করে শিবনাথ রমেশের মুখের দিকে তাকিয়ে থাকে। এইটুকুন তো মেয়ে,
যেন বলতে যাচ্ছিল সে। রমেশ বলল, তা মন্দের ভালো, দোষ দেখি না আমি কিছু, ভাইয়েরও আমার উঠতি বয়স, কিন্তু না, চুরি ফুরি আমি বেশি দিন সহ্য করব না। বাবা, চাটা বিস্কুটটা খাইয়ে যত ইচ্ছে পীড়িত করো, আপত্তি নেই, তা বলে রোজ পোয়া আধপো চিনি শর্ট পড়বে, এ কেমন কথা? কি বলেন আপনি? কিছুই বলল না শিবনাথ। এমন ধারা চলতে থাকলে আমি ঠিক কারবার গুটিয়ে ফেলব, কাজ নেই আমার চা বেচে। দস্তানা পরা হাতটা শূন্যে ঘুরিয়ে রমেশ অনেকটা যেন নিজের মনে বলল, রেস্টুরেন্ট তুলে দিয়ে তারপর দেখব তুমি কোন চুলোয় যাও, কি করে খাও। মার পেটের ভাই বয়সে অনেক ছোট, আমার কর্তব্য ছিল তোমার একটা হিল্লে করে দেওয়া। এখন তুমি লাভের অর্ধেক যদি পিঁপড়েকে খেতে দাও, তো আমার সেখানে করবার কি আছে? কি করতে পারি বলুন? প্রসঙ্গটা আরো অনেকক্ষণ চলবে ভেবে শিবনাথ অস্বস্তি বোধ করছিল, কিন্তু চট করে সে উঠতে পারছিল না। সঙ্গে পয়সা ছিল না, চায়ের দামটা বাকি থাকবে বলতে সে ইতস্তত করছিল, যেমন ইতস্তত করছিল দোকানে ঢুকতে। চালাক লোক রমেশ। শিবনাথের চেহারা দেখে বুঝল কথাগুলো তেমন মনোযোগ দিয়ে শুনছে না সে। তাই যেন অধিকতর চিত্তাকর্ষক প্রসঙ্গ তুলতে রমেশ সোজা হয়ে বসল। বলল, বেটাকে আজ ধরেছিলাম এই রাস্তার মাঝখানে, বাড়িতে তো সুবিধে হয় না, ধরে হির হির করে টেনে এনেছিলাম দোকানের ভেতরে। কার কথা হচ্ছে হঠাৎ বুঝতে না পেরে শিবনাথ আবার ফ্যালফ্যাল করে রমেশের মুখের দিকে তাকায়। রাস্তায় তখন লোকজন ছিল না, তাই ঘোরে ধরা সত্ত্বেও চাঁদ একবার মুখ খোলেনি। রমেশ হাসতে লাগল। শিবনাথ ঢোক গিলল, কিন্তু হাসতে পারল না। আর ধরুন আশেপাশে অন্য লোক আছে, তখন ঘাড়ে ধরব কি? একটু কড়াভাবে আমার পাওনার কথাটা তুললেও শালা চোখ লাল করে উঠত। এই করে ওরা, কেবল কি অমল চাকলাদার? কত হারামজাদাকে দেখলাম, যেন ধারে খাইয়ে আমি ঠেকেছি। একবারের বেশি দুবার তাগিদ দিলে নদের চাঁদদের প্রেস্টিজে লাগে। তারপর শিবনাথ এবার একটু হাসল। কি বললে অমল? স্রেফ পায়ে ধরল, বললে, বিশ্বাস করবেন না মশাই। রমেশ মোজা পরা একটা পা টেবিলে তুলে দিয়ে বলল, এই পা ধরে কত কাকুতি মিনতি, আর 2 দিন অপেক্ষা করুন, আর একটা চাকরি খুব সম্ভব পেয়ে যাব, ইত্যাদি। রমেশ আরও টেনে টেনে হাসতে লাগল। শিবনাথও শব্দ করে হাসল। আপনি কি বললেন? মোক্ষম কথাটা তুললাম আর কি। রমেশ সবেগে দুবার মাথাটা নেড়ে বলল, সুযোগ পাচ্ছিলাম না একদিন, আজ সুযোগ আসতে প্রস্তাবটা দিতে আর বিলম্ব করিনি। কিসের প্রস্তাব? শিবনাথ বিড়বিড় করে প্রশ্ন করল। আরে মশাই, আমার কি ইচ্ছা যে তুই তোর সুন্দরী বউকে ঘরের বাইরে পাঠা। দেখছি ঘরে হাঁড়ি চড়ে না, উপোস থেকে থেকে দুজনে চিমসে লেগে যাচ্ছিস, তাই তো কথাটা না বলে পারলাম না। ওর বউ চাকরি করবে বুঝি? কথা শেষ করে শিবনাথ আর একটা ঢোক গিলল। রমেশ টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসল। মশাই, গন্ডায় গন্ডায় ঘরের বউ ঝিরা ঢুকছে ওর গেঞ্জির কারখানায়। বলি, তোর বউ গিয়ে ওখানে কাজ করলে কি আর পারিজাত কিছু হাতে চাঁদ পাবে? উপোস আছিস, খেতে পাস না, ঘর ভাড়া বাকি পড়ছে। কথাটা কানে উঠতে সেদিন পারিজাত আমায় বললে। এমনি খুব যে একটা ইয়ের ভাব নিয়ে রায় সাহেবের ছেলে প্রস্তাবটা দিয়েছিল তা নয়। শিবনাথ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তাছাড়া যদি ইয়ের ভাব নিয়ে কথাটা বলেও থাকে, আমি কিছু দোষের দেখি না। ওরা পয়সার ওপর ঘুমোয় মশাই, অনেক রকম স্বাদ থাকতে পারে। বাগানে 10 রকমের ফুল গাছ লাগায়, 10 রকমের ফুল ফুটছে নিজে দেখবে এবং আরো 10 জন দেখে তারিফ করবে বলে। এও তেমনি, 10টা মেয়ে ওর কারখানায় কাজ করছে, তোর সুন্দরী বউ সেখানে ঢুকে কারখানার ভেতরটাকে আর একটু আলো করে দিক। পারিজাতে এইরকম একটা ইচ্ছে থাকা স্বাভাবিক, কি বলেন? কি বললে অমল? নিমরাজি হয়েছে, কথার ভাবে বুঝলাম। কথা শেষ করে আবার টেনে টেনে রমেশ হাসল। শিবনাথ একটু অবাক, অথচ কাল দুপুরে ফেরিওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়েছিল বলে বউকে কি মারি না মারলে। জানি জানি, শুনেছি আমি সব, রাত্রে বাড়িতে গেছি পরে। রমেশ হঠাৎ হাসি বন্ধ করল।
চোখ দুটো গোল বিস্ফারিত করে শিবনাথের দিকে তাকিয়ে বলল, ওসব আবদারের দিন গেছে। ছিল যখন তোমার চাকরি ছিল, বউকে কাগজে মুড়ে বাক্সে পুড়ে কি শিকে ঝুলিয়ে রাখতে, কারোর কিচ্ছু বলবার ছিল না। আজ ওসব বললে শোনে কে? বাইরে অন্ধকারের দিকে চোখ ফিরিয়ে রমেশ কি যেন একটু ভাবল। শিবনাথ আবার অস্বস্তি বোধ করে, তৎক্ষণাৎ উঠতে পারে না, কেননা তার আগে একটা কথা বলতে হবে দোকানদারকে। না, আমিও একটু অব্লিগেশনের মধ্যে আছি পারিজাতের কাছে। সময় ও আমার উপকার করেছিল। রেল লাইনের ওধারের দিঘিটা দেখেছেন তো? ওটা ইজারা নেবার সময় পারিজাত আমায় খুব হেল্প করেছিল। তাছাড়া আর একটা জমি কেনার কথা চলছে। কোথায় জমি, কি তার বৃত্তান্ত আমি অবশ্য এখনই আপনার কাছে আউট করতে পারছি না মশাই। তবে জেনে রাখুন, রমেশ রায় একটার তালে নেই, অনেক ধান্দায় আছে। থাকতে হচ্ছে, যে দিনকাল এসে পড়েছে। কি বলেন, বাঁচতে হবে তো? শিবনাথ ক্লান্ত বিমর্ষভাবে মাথা নাড়ল। যাকগে, পারিজাত আমার উপকার করেছে, আরও করবে। কাজেই একবার যখন আমার কাছে মনের ইচ্ছে খুলে বলেছে, আমি তার ইচ্ছা পূরণ করবই। হ্যাঁ, আপনারা দেখবেন রমেশ রায় পারে কিনা কিরণকে কারখানায় ঢোকাতে। জলে আগুন ধরানোর মতো অসম্ভবকে আমি সম্ভব করে তুলব। আপনার দেরি হয়ে যাচ্ছে বুঝি? আপনি উঠবেন? হ্যাঁ। শিবনাথ ঈষৎ মাথা নাড়ল। আপনাকে বলুন, বলে ফেলুন। আমার কাছে কিছু বলতে আপনার সংকোচ কেন? শত হোক এক বাড়িতে আছি, এক ইদারায় জল খাচ্ছি। না না, সংকোচ না। শিবনাথ আর ইতস্তত করল না। সঙ্গে খুচরো পয়সা নেই, চায়ের দামটা কাল সকালে। কথা শেষ করতে পারল না সে। চোখ বুজে রমেশ রায় তালুর সঙ্গে জিহ্বা ঠেকিয়ে মৃদু রকম একটা শব্দ বার করল মুখ দিয়ে। এর জন্যে আবার আমাকে বলতে হবে? মুশকিল, আপনারা মানুষ চেনেন না। হ্যাঁ, চিনবেনই বা কি করে? কাজ কারবার তো আর হয়নি এতকাল। হয়তো শুধু লোকের মুখে শুনেই এসেছেন রমেশ রায় মাছ কাঠ চা নিয়ে আছে। গায়ের চামড়াটা তার ভয়ানক পুরু। চামড়া পুরু হলেও আত্মাটা তার কাদার মতো নরম। আস্তে আস্তে পরিচয় পাবেন। আপনার যখন খুশি দোকানে ঢুকে চা খাবেন, কেক বিস্কুট খাবেন, যা ইচ্ছে। দামের জন্য কি? আপনিও পালিয়ে যাচ্ছেন না। আমারও যে পরমায়ু একেবারে শেষ হয়ে এসেছে তা মনে করি না। কথা শেষ করে রমেশ রায় প্রবল বেগে হাসতে লাগল। একটু সময় সে হাসিতে যোগ দিয়ে সৌজন্যতা সূচক মাথা নেড়ে শিবনাথ বলল, আচ্ছা চলি। রাস্তায় নেমে শিবনাথ যেন সহজভাবে নিঃশ্বাস নিতে পারল। এই সামান্য কথাটা রমেশকে বলতে মনে মনে তাকে এতক্ষণ কি যুদ্ধটাই না করতে হয়েছে। অবশ্য তার কারণ ছিল। অমল চাকলাদারের চেহারাটা শিবনাথের চোখের সামনে ভেসে উঠছিল। ননসেন্স, বিড়বিড় করে বলে চলল এখন শিবনাথ। লোকটার মাথায় কিছু নেই। এতগুলো টাকা ধার জমতে দিয়েছিস তুই কোন সাহসে? অপমান অপমান করার অধিকার রমেশ রায়ের আছে। শিবনাথ রমেশকে আন্তরিকভাবে সমর্থন করল। শুনুন শুনুন। প্রথমটায় বুঝতে পারেনি শিবনাথ। ঘাটটা ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে ফের সে ঘাড় সোজা করে হাঁটে। আপনাকে স্যার? হ্যাঁ, আপনাকেই ডাকছি। গলার স্বরটা এবার পরিচিত ঠেকল। হাঁটা বন্ধ করে শিবনাথ দাঁড়ালো। জোরে পা চালিয়ে লোকটা শিবনাথের সামনে এসে দাঁড়ায়। বিধু মাস্টার। কি খবর? খুব ভালো। মাস্টার মাথাটাকে একদিকে কাত করে বলল, জাল জুয়াচুরি করি না, ব্ল্যাক মার্কেট কথাটা শুনি, কিন্তু কিভাবে তাতে ঢুকতে হয় সেই কৌশল জানি না। খেটে খুঁটে যা আনি তা দিয়ে শাক ভাত হোক মাছ ভাত হোক খেয়ে আছি, ছেলে মেয়েগুলোকে খাওয়াতে পারছি। গড ফেভারে আছে বলতে হবে। আমার তো মনে হয় সৎ পথে থাকলে ঈশ্বর চালিয়ে নেন। তা নেন বই কি, সংক্ষেপে বলল শিবনাথ। তার প্রমাণ আমি অনেকবার পেয়েছি এবং আজ আবার পেলাম। কি রকম? বিধু মাস্টার হাসল। একদিনে আকবরের প্যাসেজটা বুঝিয়ে দিলাম, সবগুলো কঠিন শব্দের মানে লিখিয়ে দিলাম। তাতেই মিসেস চ্যাটার্জি খুশি। তিনি বুঝতে পারলেন এভাবে কোচ করে গেলে মেয়েকে ম্যাট্রিকুলেশনের বাবাও আটকাতে পারে না। কে মিসেস চ্যাটার্জি?
অস্ফুট গলায় প্রশ্ন করতে যাচ্ছিল শিবনাথ, তার আগেই বিধু মাস্টার পরিচয় দিলেন। চামেলির মা। সিলেকশনে যতগুলো স্টোরি আছে ওই আকবরটাই সবচেয়ে কঠিন, ইংরেজিটা খটোমটো। নিজেও শিক্ষিতা তিনি। চামেলিকে যখন কাল পড়াই, দরজায় দাঁড়িয়েছিলেন তিনি। আজ যেতেই বললেন, একটা আওয়ার ঠিক করে এই 3 মাস আপনি চামেলিকে কোচ করুন, আমি আপনাকে ওর প্রাইভেট টিউটর নিযুক্ত করছি। ভালোই তো। শিবনাথ খুশি হবার ভান করল। 15 টাকা চেয়েছি, কিন্তু তিনি 12-র ওপরে উঠতে চাইছেন না। তা উঠবেন না আমি জানি। বলেছি আপনাকে, ডিম্যান্ডের চেয়ে সাপ্লাই এখন বেশি। যত না পড়ছে মাস্টারের সংখ্যা, হয়েছে তার 3 গুণ। হ্যাঁ, প্রাইভেট টিউটরের কথা বলছি। কাজেই। মাস্টার থামল। শিবনাথ কিছু প্রশ্ন করবে কিনা ভাবল। তারপর যখন উঠে আসি 13 টাকা বললেন। কন্ডিশন, ওর ছোট ছেলেটাকেও মাঝে মাঝে একটু দেখিয়ে দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম। 4th ক্লাসের ছেলে, একটুও কষ্ট নেই, কি বলেন? শিবনাথ মাথা নাড়ল। ধোঁয়া ও কুয়াশা বেশি ছিল, তাই বিধু মাস্টার তা দেখতে পেল না। আপনি হয়তো বলবেন খাটুনির তুলনায় টাকাটা কম। আমি ভাবছি গডস গ্রেট ফেভার। এই টিউশনি জোটাতে আমাকে আরও 1 মাস বিনি পয়সায় খাটতে হতো। তাই করে আজ সবাই জোটাচ্ছে মশাই। টিউশনির বাজারের কি অবস্থা তা আপনি জানেন না। শিবনাথ চুপ। বলেছি কাল আপনাকে, 1 টাকা কর্জ চেয়েছিলাম বলে দ্যাট আনকালচার্ড, দ্যাট ব্রুট হোমিওপ্যাথ আমাকে ইনসাল্টিং ল্যাঙ্গুয়েজে কত কিনা বলল। বলেছি তো কাল আপনাকে। হ্যাঁ, মনে আছে। সংক্ষেপে বলে সারতে চেষ্টা করল শিবনাথ, কিন্তু মাস্টার তাকে সেখানেই অব্যাহতি দিল না। কালকের মতো আজ আবার মুখটা শিবনাথের কানের ভিতর ঢোকাতে চেষ্টা করল। মশাই, যা পাচ্ছি তাই এখন আমাকে হাত পেতে নিতে হবে। 1 মাস পর ওয়াইফ লেবারে উঠছে, দেখছেন তো শরীরের অবস্থাটা। হসপিটালের ডাক্তার ডেট বলে দিয়েছে 21 ফেব্রুয়ারি। ডেট বড় একটা নড়চড় হয় না আমার স্ত্রীর। কতবার লক্ষ্য করলাম, ঠিক 21 ফেব্রুয়ারি রাত্রে কি পরদিন সকালে পেন আরম্ভ হবে। পয়সার অভাব বা সুনীতি চর্চাও কারণ হতে পারে। বিধু মাস্টার পান সিগারেট খায় না। কানের কাছে মুখ নিয়ে যখন কথা বলছিল, মুখে একটা পচা ভ্যাপসা গন্ধ শিবনাথের নাকে লাগল। শিবনাথ মুখটা সরিয়ে নিলে। বিধু মাস্টার শব্দ করে হেসে উঠল। হ্যাঁ, বুঝতে পারছি এসব বিষয়ে আপনি খুব সাই। আমি মশাই ফ্র্যাঙ্ক। কি, আমার ছাত্রী বিদিশার মা পর্যন্ত জানে ডেলিভারির ডেট কবে পড়েছে। সব বলি আমি, সবাইকে বলি। চামেলির মাকে আজ বললাম। আমার তো মনে হয় সেই বিবেচনা করেই তিনি মেয়ের টিউশনি করতে আরো বেশি গরজ করলেন। শিক্ষিতা মহিলা। তাছাড়া। মাস্টার আবার শিবনাথের কানের মধ্যে মুখ ঢোকাতে চেষ্টা করল। মেয়েদের এই অবস্থায় মেয়েরাই সবচেয়ে বেশি সিম্প্যাথেটিক হয়, কি বলেন আপনি? পচা ভ্যাপসা গন্ধটা শিবনাথের নাকে এবার প্রবলভাবে এসে ঢুকল। আপনি কি বাড়ি ফিরছেন? হ্যাঁ, আপনি? চলুন, রাত হলো। না, ওদিকে আমার একটু কাজ আছে। আঙুল দিয়ে সামনের রাস্তাটা দেখালো শিবনাথ এবং মিথ্যা কথা বলল। আচ্ছা, চলি চলি। শরীরে মোচড় দিয়ে মাস্টার ডান দিকের গলিতে ঢুকল। শিবনাথ সহজভাবে নিঃশ্বাস ফেলল। বলার সঙ্গে হাঁটবার সময় যেমন বিরক্তিবোধ করছিল, অমল চাকলাদারকে মনে পড়ে যেমন অস্বস্তি বোধ করছিল, তেমনি এই মাস্টারকে দেখে শিবনাথের খারাপ লাগছিল। ভয়ানক বিশ্রী লাগে তার লোকগুলোকে। কারণ দারিদ্র্য এবং মূর্খতা। এরা না থাকলে বাড়িটার একটা শ্রী থাকত, মনে মনে বলল শিবনাথ। একটা জাহাজের মতো মনে হয় বাড়িটাকে। 12টা কামরা, জাহাজের 12টা কেবিন। কোনটায় আলো জ্বলছে, কোনটায় অন্ধকার। অন্ধকার আকাশের নিচে সাঁতার কেটে চলেছে জাহাজটা। যাত্রীরা খাচ্ছে, গল্প করছে, কথা বলছে। কথা শুনতে শুনতে কেউ ঘুমে ঢুলছে। কারোর কামরার দরজা হাঁ খোলা, কোনোটার 2 পাল্লাই ভেজানো। জানালা কারোর খোলা, কোনোটার বন্ধ। দরজা জানলা দুটোই বন্ধ থাকলে সেই ঘরে কি হচ্ছে উঠানে দাঁড়িয়ে কিছু দেখা যায় না। ঘরের লোকেরা যদি ফিসফিস করে কথা বলে, তবে কথাও শোনা যায় না কোন বিষয় নিয়ে আলাপ হচ্ছে। বাসনকোসনের শব্দ হলে
বোঝা যায় খাওয়া দাওয়া হচ্ছে। যে ঘরে কোনো রকম শব্দ নেই সেই ঘরে খাওয়া নাওয়া শেষ হয়েছে বুঝতে হবে, এবং কোনো সময় যদি শব্দ হয়ে না থাকে বোঝা গেল এই ঘরে লোকের উপোস চলছে। তা বোঝা যায় না, কিন্তু এই নির্জীবতাকে উপেক্ষা করে পাশের কামরার লোকেরা শব্দ করে বাসনকোচন নাড়াচাড়া করতে করতে, বাটনা বাটতে বাটতে, মাছ কুটতে, হাসতে হেসে এ ওর গায়ে ঢলে পড়তে দ্বিধা করে না। রাত গভীর হতে গভীরতর হয়, আকাশের সপ্তর্ষি ঘুরে যায়। বাড়ির পিছনে হরিতকের গাছে একসময় একটা পেঁচা ডেকে ওঠে, দূর দূর। একটা ঘর থেকে কে যেন চিৎকার করে গালাগাল দেয়, অলক্ষণে, লক্ষ্মীকে আনতে ক্ষমতা নেই, ডাকাডাকি সার। আসছে দিদি, তোমার ঘরে এখন লক্ষ্মী বাঁধা থাকবে। বিতি যখন এত ভালো আপিসে কাজ পেয়ে যাচ্ছে, তোমার আর ভাবনা কি? হিরুর মা ভাত খেয়ে পান মুখে বিথিদের দরজায় এসে দাঁড়ায়। না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই। বিথির মার মুখ তেমন প্রসন্ন না। হয়ে যাবে হয়ে যাবে, কেন হবে না? কমলা আমাকে বলল বড় সাহেব নাকি ওকে দেখলেই বলছে চাকরি তৈরি আছে, যদি বিথি রাজি হয় কাল থেকেই লাগতে পারো। বিথির মা আর কিছু বলল না। কোন আপিসে দিদি, কি কাজ? নাম তো জানি না ভাই, আমেরিকানদের আপিস। আরও ছেলে মেয়েরা কাজ করছে বুঝি? সব মেম সাহেব। তোমার মেয়ে দেখতে ভালো? হিরুর মা গম্ভীরভাবে মন্তব্য করল। হিরুর মার পিছনে এসে দাঁড়ায় প্রমথর দিদিমা, তার পিছনে ৮ নম্বর ঘরের হিরণ, বিধু মাস্টারের স্ত্রী লক্ষ্মীমণি এবং আরও ২-১ জন। বিথির মার ঘরের দিকে আজ সকলের ঈর্ষা দৃষ্টি। এখনো সে ঘরের খাওয়া দাওয়া হয়নি। বিথির মা কাকে দিয়ে বাজার থেকে একটা ফুলকপি আর ১০০ চিংড়ি মাছ আনিয়েছে। বিথির খবর শুনে তখনই বাজারে পাঠিয়েছিল সন্ধ্যার পর। প্রীতি ঘরে ফিরে বোনের চাকরি হচ্ছে শুনে খুশি হয়ে নিজের পয়সা দিয়ে বাজার থেকে আজকের রসগোল্লা আনিয়েছে। রাত ৯টা অবধি চা মিষ্টির পর্ব ছিল। প্রীতির ২ জন সখী এসেছিল, বিথির ২ জন পরিচিত মেয়ে এসেছিল। এ পাড়ার খবর শুনে সবাই খুশি। কমলা সকলের আগে চা ও সবচেয়ে বেশি রসগোল্লা খেয়ে আবার বেরিয়ে গেছে। আজ ওর নাইট ডিউটি, তাই ওর ঘরে তালা ঝুলছে। কমলার প্রশংসা সকলের মুখে মুখে ঘুরছিল। বিথির চাকরির মূলে ও। সখীরা চলে যেতে পৃথিবীতি এখন কুয়োতলায় বসে সাবান দিয়ে স্নান করছে, গল্প করছে। অবশ্য এত আস্তে ২ বোন কথা বলছে যে তাদের কথা কেউ টের পাচ্ছে না। কেবল তাদের গা থেকে উঠে আসা সাবানের মিষ্টি গন্ধটা উঠোনের বাতাসে অন্ধকারে ছড়িয়ে পড়েছিল। বিথির চাকরি হচ্ছে শুনেও রুচি জিজ্ঞাসা করতে এসেছিল, এইমাত্র আবার নিজের ঘরে ফিরে গেছে। শিবনাথ শুয়ে শুয়ে সিগারেট টানছে। বিথিদের দরজায় একজন অনুপস্থিত ছিল, ডাক্তারের স্ত্রী। প্রভাতকোনার ঘরে খাওয়া দাওয়া শেষ হয়েছে। ডাক্তার ফিরবে অনেক রাত্রে। ধাপার দিকে একটা কলে বেরিয়েছে, কলেরা কেস। ১-২ কলেরা হচ্ছে ওধারটায়। ডাক্তারের জন্য রুটি তরকারি দুধ আলাদা করে রেখে মা মেয়ে বসে গল্প করছে। দরজার ২ পাল্লা ভেজানো, জানালা ভেজানো। এই ঠান্ডা রাত্রে বাইরে পাতকুয়োর নিচে বসে পৃথিবীতে সাবান মেখে স্নান করা দেখে প্রভাতকোনা তার স্বজেলার ঢাকার গল্প করছে মেয়ের কাছে। মার হাঁটুর ওপর ২ কনুয়ে ভর রেখে মেজের ওপর হাঁটু গেড়ে বসেছে সুনীতি। তার কানে জুঁই পাতা মাকড়ি, 2টো হ্যারিকেন কমানোর আলো চকচক করছে। টেবিলে ডাক্তারের টাইম পিস ঘড়িটা টিকটিক করছে। প্রভাতকোনার ঢাকা শহরের বাসার পাশে আর এক বাড়িতে এরকম ২ বোন ছিল। মেয়ে দুটো ছিল অ্যাংলো ইন্ডিয়ান। ওরা এমনি ঠান্ডা রাত্রে গায়ে সাবান মেখে স্নান করত। ওরা এখন কোথায় মা? সুনীতি ব্যগ্রস্বরে প্রশ্ন করল। কি করে বলবো, কবে ছেড়ে এসেছি ঢাকা, আর তো যাইনি। ওদের বিয়ে হয়নি? প্রভাতকোনা মাথা নাড়ল এবং চোখ দুটো বড় করে ঘরের বাইরে পাতকুয়োটাকে ইঙ্গিতে দেখিয়ে দিয়ে মেয়েকেই বলল, এদেরও হবে না। প্রীতির তো অনেকদিন আগেই বয়স গেছে। বিথির তবু আশা ছিল, এখন এটাও ডুবল। মার দিকে তাকিয়ে সুনীতি একটা বড় ঢোক গিলল আর চুপ করে রইল। চাক, মাকড়িটা গড়িয়ে রাখলাম, আরো 4 গাছা চুড়ি গড়িয়ে রাখতে পারলে বিয়ের অলংকারের ভাবনা আমার একরকম শেষ হয়ে গেল।
প্রভাতকণার কথাগুলো মেয়ে কান পেতে শুনল। তেমনি 10 নম্বর ঘরের দুটো পাল্লাই ভেজানো, জানলাও ভেজানো। পেটের তলায় বালিশ চাপা দিয়ে উপুর হয়ে শুয়ে শুয়ে অমল তার স্ত্রীকে এখন চাপা গলায় শাসন করছে। এত যদি ব্যাটা ছেলে ঘেঁষে দাঁড়াবার শখ হয় তো বাজারের নাম লেখালেই পারো। ওই হওয়া ছাড়া আর উপায় কি? লেখাপড়া তো আর শেখনি যে আপিসে ঢুকবে, সেখানেও তো অবশ্য ঘেঁষাঘেঁষি করার সুবিধে আছে। ঘর অন্ধকার, তেলের অভাবে কোনোদিন আর রাত্রে এখন আলো জ্বলে না। কিরণ মাটির ওপর মুখ গুজে শুয়ে আছে, কথা বলছে না, যেন ঘুমিয়ে আছে। ঘুমোয়নি, শান্ত, অচৈতন্য। পিঠের কাপড় সরে গিয়ে আর একদিকের মেঝে লুটোচ্ছে। এত ফর্সা কিরণের গায়ের রং যে অন্ধকারেও সাদা দেখাচ্ছিল পিঠটাকে, যেন আলোর একটা ঢেউ। বকতে বকতে হঠাৎ চুপ করে কটমট করে সেদিকে তাকিয়ে থাকে অমল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।